নিজের শখ পূরণ করছো সেই তো আমার টাকা দিয়ে। কই, আমাকে কখনো দেখছো তোমার থেকে টাকা নিয়ে নিজের শখ পূরণ করতে? কথাটা বলে অরিত্র নিজেই স্তব্ধ হয়ে যায়। কি বলে ফেললো সে এটা? শেষমেশ সে নীলাকে টাকার খোঁটা দিল। স্থির হয়ে স্বামীর টাকায় নিজের শখ পূরণ করবে না তো কার টাকায় করবে? অরিত্রর বিবেককেই তাকে এই প্রশ্নগুলো করে। বিবেকের কাঠগড়ে সে আজ চরম লজ্জিত এক অপরাধী। অন্যদিকে অরিত্রর কথাটি নীলার কোমল মনে বাজেভাবে আঘাত করে। সেই সাথে তার আত্মসম্মানকেও। নীলা আস্তে ধীরে কাত হয়ে অরিত্রর দিকে পিঠ দিয়ে শোয়। অরিত্র নিজের ভুলের জন্য কিছু বলতে চায়, কিন্তু সেই কিছু বলার আগেই নীলা বলে, না, আগে তোমার টাকা দিয়ে নিজের শখ পূরণ করেছি, আর নাইবা আজকের পর থেকে করার কথা চিন্তা করব। এতদিন আমার শখের জন্য খরচ করা টাকাগুলো একান্তই আমার ছিল। বিভিন্ন অনুষ্ঠান ও ঈদে আত্মীয় স্বজনদের থেকে পাওয়া সালামি আমার দেনমোহর। দেনমোহর তুমি দিলেও সেটার ওপর তোমার কোনো অধিকার বা দাবি নেই, নাকি সেটার ওপরও দাবি রাখতে চাচ্ছ? আই এম সরি নীলা, আমি অমনভাবে কথাটা বলতে চাইনি। সরি ফর হার্টিং ইউ। অরিত্রের কণ্ঠে আকুতি, আফসোস, অপরাধবোধ, কিন্তু নীলা পাত্তা দেয় না তেমন তার কথায়। চোখ বন্ধ করে নিয়ে ক্ষীণ গলায় বলে, ঘুমাও, ঘুম পাচ্ছে আমার। সকালে অফিস আছে তোমারও। অরিত্র নিজেও বালিশে এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ আগে যা চোখ ঘুমে আপনা আপনি বন্ধ হয়ে আসছিল, এখন সেই ব্যক্তিটি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় নির্ঘুম। নীলাকে বাজে কথাটা বলার পর থেকে বুকের ভেতরটা কেমন অশান্ত হয়ে রয়েছে। একজন শিক্ষিত, উন্নত মন মানসিকতার লোক হয়ে সে কি করে নিজের স্ত্রীকে টাকার খোঁটা দিলে তার নিজেরই বুঝে আসছে না। তাহলে সে কি সমাজের আর পাঁচটা অসুস্থ মন মানসিকতার স্বামীদের একজন, যারা নিজের স্ত্রীকে জীবনসঙ্গী নয় বরং নিজের উপার্জনের বিনিময়ে কেনা কোনো দায়িত্বহীন সম্পত্তি বলে মনে করে। ভাবনাটা মাথায় আসতেই অরিত্রর বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। না, সে তো কখনো এমন মানুষ হতে চায়নি, বরং ছোটবেলা থেকেই সে ঘৃণা করত সেই পুরুষদের, যারা নিজের উপার্জনের অহংকারে স্ত্রীকে ছোট করে, কথায় কথায় টাকার হিসাব কষে। অথচ আজ রাগের মাথায় সে নিজে ঠিক সেই কাজটাই করে বসলো। মানুষ আসলে নিজের চরিত্রকে নয়, নিজের রাগকেই সবচেয়ে কম চেনে। কথাটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে অরিত্র। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে নীলার দিকে তাকায়। মেয়েটার চোখ বন্ধ করে শুয়ে আছে, সত্যি ঘুমিয়ে পড়েছে, নাকি নিজের কান্নাটা লুকোতে চোখ বন্ধ করে রেখেছে, সেটা বোঝার উপায় নেই। তবে একটা বিষয় অরিত্র খুব ভালো করেই বুঝতে পারছে। তার বলা কথাগুলো নীলার মনে এমন এক ক্ষত তৈরি করেছে, যেটা হয়তো ক্ষমা চাইলেও মুছে যাবে না। আজ প্রথমবার তার উপলব্ধি হয় সংসারে সবচেয়ে ভয়ঙ্কর অভাবটা টাকার অভাব নয়, সম্মানের অভাব। টাকা কম থাকলে দুজন মানুষ একসঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পারে, কিন্তু সম্মান একবার ভেঙে গেলে একই ছাদের নিচে থেকেও দুজন মানুষের মাঝখানে অদৃশ্য এক দূরত্ব তৈরি হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অরিত্রর বুক চিরে। এই মেয়েটা কোনোদিন তার কাছে দামি গয়না চায়নি, অরিত্রর সাধ্যর বাইরে পড়ে এমন জীবনের আবদার করেনি, বরং অরিত্র তাকে যেমনটা চালিয়েছেন, যেমন ভাবে চলতে বলেছে, একজন সুযোগ্য স্ত্রী হিসেবে তেমনটাই করেছে সে। বিয়ের এতগুলো বছরে তো নীলা কখনো মুখ ফুটে তেমন একটা কিছু আবদার করেনি তার কাছে। আর নাইবা দামি কোনো শখ পূরণ করেছে অরিত্রর মাধ্যমে। আর সেই মানুষটাকে আজ সে বুঝিয়ে দিল তার শখেরও একটা মূল্য আছে, যা পূরণ করার জন্য মূল্যটা অরিত্র চুকাতে পারবে না। ছি, রাত যতই গভীর হয় অরিত্রর ভাবনার ডানা পালাও ততই প্রসারিত হতে থাকে। অরিত্ররা চার ভাই বোন, সেই সবার বড়। তারপরে দুই বোন আর এক ভাই রয়েছে। তার ছোট বোনটি নীলার সমবয়সী। তারা সব ভাই বোনই সেটল নিজেদের জীবনে।
তার ছোট ভাই ঢাকার একটা কলেজের লেকচারার। ছোট ভাইয়ের স্ত্রী অনলাইনে ফ্রিল্যান্সিং করে। এই নিয়ে তার মায়ের গর্বের শেষ নেই। ছোট পুত্র বধূর যোগ্যতার ভারে বড় পুত্র বধূকে বারবার নুইয়ে দেন ভদ্র মহিলা। অথচ যোগ্যতার পাল্লা মাপা হলে দেখা যাবে নীলার যোগ্যতা তাদের 4 ভাই বোনকেও ছাড়িয়ে যাবে। অরিতর ছোট বোনটি স্বামীর সাথে গত বছরই অ্যাব্রড শিফট করেছে। বিদেশে সব কিছুরই খরচ বেশি, তাই তার বোনও একটা জব করে। বড় বোনটি দেশেই আছে, সেও একটি নারী উন্নয়ন সংস্থায় ভালো বেতনে কাজ করছে। কই, তার বোনদের শ্বশুরবাড়ি থেকে তো কখনই তাদের বাইরে কাজ করে নিয়ে নালিশ করেছে তাদের কাছে। যদি করা হতো তাহলে তার কানে ঠিকই পৌঁছাতো, কিন্তু এমন কিছু তার কানে আসেনি। তার বোনের স্বামীরা তার ছোট ভাইয়ের সামনে নিজেদের বউদের ইনকাম করা মেনে নিয়েছে। তাহলে তার সমস্যা হচ্ছে কোথায়? অরিত্র যেন নিজেই নিজেকে প্রশ্ন করে ওঠে, কিন্তু উত্তর হিসেবে তো যুক্তিযুক্ত কোনো কথাই পায় না তার মন। এরপরের দিন থেকে নীলা আর তার সম্পর্কের শীতলতা আরও বাড়তে থাকে। নীলা যেন একটু একটু করে নিজেকে অরিত্রর সকল মায়া থেকে ছাড়িয়ে নিতে থাকে। চুপচাপ নীলা আরও চুপচাপ হয়ে যেতে থাকে। এখন সে নিজেকে নিজেই সময় দেয়। নিজের ছোট ছোট ইচ্ছে নিজের অর্জিত টাকাতেই পূরণ করে। নিজে আলাদা একটি পৃথিবী গড়তে শুরু করে। নীলার কখনোই ইচ্ছা ছিল না অরিত্র থেকে একটা দূরত্ব তৈরি করার, এতটা দূরত্ব তৈরি করার। স্থির হয়ে সে কেনই বা স্বামীর সাথে দূরত্ব কথা চিন্তা করবে, যদি না বিপরীত পাশের ব্যক্তিটি তাকে অমূল্যায়ন না করে। সে হ্যান্ড ব্লক প্রিন্টের কাজ নিত্য নতুনই শখের থেকে শুরু করেছিল। ভেবেছিল টুকটাক নিজের জন্য তৈরি করবে আর আত্মীয় স্বজনদের জন্য করবে, যেমনটা সে আগে করত। এতে তার অবসরের সময়টুকু কেটে যাবে। অরিত্রকে নিয়ে অতিরিক্ত ভাবনাও মাথায় খেলবে না। নিজের আলাদা ইনকামের কথা সে কখনোই ভাবেনি। তার বিজনেস পেজটাও সে তেমন একটা গুরুত্ব দিয়ে চালাতো না। তার ছোট ছোট রিলস দেখে 2-1টা কাস্টমার অর্ডার করতো, এই যা। তবে অরিত্র টাকা নিয়ে বলা কথাটা পর থেকে সে দৃঢ়ভাবে নিজের কাজটাকে আঁকড়ে ধরে। সে বুঝে গিয়েছে তার পায়ের নিচের মাটি নরম বলে, তার ইনকাম নেই বলে তার স্বামী আজ তাকে এতটা অমূল্যায়ন করছে। সে ঠিক করে আর কাউকে নিজের অমূল্যায়ন করতে দেবে না, হোক সে ব্যক্তিটি তার স্বামী। নীলা তার বিজনেসটাকে বড় করার মনোভাব পোষণ করে। আগের থেকেই বেশি নিষ্ঠা দিয়ে কাজ করতে থাকে। তার নিখুঁত কাজ ও ইউনিক সব ডিজাইনের কারণে নীলার 2-1টা অর্ডার দিন শেষে গিয়ে ভালো সংখ্যক অর্ডারে পরিণত হয়। এখন এমনও মাস আছে যখন কিনা সে একটা নির্দিষ্ট দিনের পর ড্রেসের অর্ডার নেওয়া বন্ধ করে দেয়। তার একার পক্ষে সব সামলানো কষ্টকর হয়ে যায় যদিও। তারপরও সে তার কাস্টমারদেরকে নিখুঁত সুন্দর কাজের প্রতিশ্রুতির বিনিময়ে সময় বাড়িয়ে চায় কাজ শেষ করতে। নীলার কাজগুলোয় মুগ্ধ হয়ে কাস্টমাররা সময়ে কনসিডার করে থাকে। বিজনেসের চাপ বেড়েছে বলে যে নীলার সংসারকে অবহেলা করছে তা কিন্তু নয়। সে এখনো পুরো দস্তর গৃহিণী। সকালে অরিত্রের জন্য নাস্তা বানিয়ে তার সাথে খায়। খেতে খেতেই কয়েকবার উঠে লাঞ্চের জন্য দৌড়াদৌড়ি করে। অরিত্র নিশ্চুপ হয়ে তার ছুটোছুটি দেখে। তার স্বভাব আগের মতোই রয়ে গিয়েছে। সে আগের মতোই সবসময় হাত গুটিয়ে বসে থাকে বাসায়। তার মনের দোলাচাল অবস্থা নিয়ে সে নিজেই কেমন বিভ্রান্ত। ইতিমধ্যে নীলার বিজনেসের কথা একটু একটু করে তার অফিসের সকলে জানতে পারছে। কিভাবে? খুবই সহজ বিষয়। নীলার আইডিতে অরিত্রর কয়েকজন অফিস কলিংয়ের স্ত্রীরা অ্যাড রয়েছে। নীলা যখন তার পেজের কোনো পোস্ট নিজের টাইম লাইনে শেয়ার করে তখন তাদের কাছেও পৌঁছায় সেই পোস্টগুলো। তাদের পরিবারে অনেকেই জেনেছে নীলার বিজনেসের কথা। শুধু তার বাবা মা সোশ্যাল মিডিয়ার কানেক্টেড
নয় বলে তারা হয়তো জানতে পারেনি। কেটে গিয়েছে আরও 2 মাস। মাসের শুরুতেই অরিত্র 1000 টাকার 10টা নোট নীলাকে ধরিয়ে দেয়। সংসার খরচের জন্য নয়, নীলার হাত খরচের জন্য। নীলা টাকাটা চুপচাপ নেয় ঠিকই, কিন্তু পরের দিন টাকাটা অরিত্র নিজের ওয়ালেটের নিচেই ফেরত পায়। গত 2 মাসে এমনটাই হয়ে এসেছে। টাকা নিয়ে খোঁটা দেওয়ার জন্য এবার অরিত্র অনেকবার মাপ চেয়েছে। প্রত্যুত্তরে নীলা বিষয়টাকে সবসময় এড়িয়ে গিয়েছে, না হয় হালকাভাবে নিয়েছে। কিন্তু সত্যি এটাই যে নীলা তার টাকা দিয়ে নিজের জন্য এই 2 মাসে কিছু কেনেনি, একটা চলকেট অবধি না। চলতি মাসের 15 তারিখ নীলা তার অরিত্রর বিয়ের 6ষ্ঠ বছর পূর্ণ হবে। অরিত্র ঠিক করে সেই দিনটা সে তাদের সম্পর্কে সকল ফাঁকফোড়গুলো মিটিয়ে নেবে। সেই দূরত্ব তার হাত ধরে শুরু হয়েছে, সেটার সমাপ্তিও শেষ করবে সেই করবে। কিন্তু অরিত্র হয়তো জানে না, ভবিষ্যতের আশায় কাজ জমিয়ে রাখতে নেই। এতে করে কাজের গুরুত্ব দিনকে দিন কমতে কমতে একসময় গুরুত্বহীন হয়ে পড়ে। ভুলগুলো যত দ্রুত সম্ভব ঠিক করে নিতে হয়, না হয় ছোট ছোট ভুলগুলোও বিচ্ছেদের মতো বড় শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এরকম আরও সুন্দর সুন্দর গল্প অবশ্যই চ্যানেলে আপলোড করব। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আপনার গল্পপ্রেমী বন্ধুদের নিকট পৌঁছে দিন। চলবে। নেক্সট পরবর্তী পর্ব এসব কমেন্ট করা থেকে বিরত থাকবেন। গঠনমূলক মন্তব্য করার চেষ্টা করবেন সকলে। পরবর্তী পর্ব তাড়াতাড়ি দেওয়া হবে ইনশাআল্লাহ। ভুলকুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাপি রিডিং মাই লাভিং রিডার্স।